মোজাম্মেল বাবু এমন কেউ নয়, উনি কোনো সাংবাদিকও না। উনি একজন চাটুকার, পেশায় ইঞ্জিনিয়ার, এবং চাটুকারি করে সে একটা টিভি চ্যানেলের মালিক হয়েছে এবং বিত্ত বৈভবের মালিক হয়েছে। আসাদুজ্জামান নূর ওরফে বাকের ভাই, উনি না, নাটকের নাম ছিল, নাটকের চরিত্র। তিনি আওয়ামী লীগের একজন নেতা এবং মন্ত্রী ছিলেন। এই ফ্যাসিজমের, এই জেনোসাইডের অন্যতম একজন দোষর। মোজাম্মেল বাবু শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার সময় সঙ্গে গেল না বা নেয়নি। আপনি কি মনে করেন? না, দেখেন, এটা কোয়েশ্চেনটার আমি উত্তরগুলো এইভাবে দিতে চাই। হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, তাদেরকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া আমি বলবো না, সেনাবাহিনীর হেলিকপ্টারেই তারা গেছেন। এখানে আমার কাছে অনেকগুলো প্রশ্ন রয়ে যায়। যেমন আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, গণমাধ্যমের মাধ্যমেও শুনেছি, আমি কোনো অথেন্টিক সোর্সের মাধ্যমে সেটা বলছি না, কিন্তু আমি শুনেছি যে এটা একটা মোটামুটিভাবে প্ল্যান্ডভাবেই ওনারা গেছেন। 4 তারিখেও নাকি 153টি সুটকেস গণভবন থেকে সরানো হয়েছে। তো সেটা এবং ওনারা কিন্তু, আমরা যে ভিডিও ফুটেজটা দেখতে পাই, সেখানে তারা 2 বোন হেঁটে একটি হেলিকপ্টারে উঠলেন, সেটা গেলেন। এরপরে গণভবনে মানে নতুন স্বাধীন বাংলাদেশের জনগণের যেভাবে তারা গণভবনে গিয়েছে, সেখানে কিন্তু মূল্যবান কিছু পাওয়া যায়নি। আমি প্রশ্নটা হয়তো বা আমি আসছি, কিন্তু আমি প্রেক্ষাপটটা বলতে চাচ্ছি, তেমন কিছু পাওয়া যায়নি। গণভবনে লুটতরাজ হয়েছে শুনেছি, আমরা জেলে ছিলাম, আমি জেলে ছিলাম তখন। আমি সেই ব্যাপারে যেটা পরবর্তীতে জেনেছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভবনে গিয়েছে, অনেকের ইচ্ছে ছিল গণভবনটা কি সেটা দেখার জন্য, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা আসলে শুনতে পাইনি তেমন কিছু মূল্যবান কোনো কিছু পাওয়া গেছে। শেখ হাসিনার আমলের লুটপাটের সময়ের যা যা ছিল সেটা আগেই সরিয়ে ফেলা হয়েছিল এবং ওনাকে সুযোগ করে দেওয়া হয়েছে এবং ওনার বোনকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য। মোজাম্মেল বাবু ব্যাপারে প্রশ্ন করে আমি মনে করি আপনারা ওনার উচ্চতাটা অনেক উঁচায় নিয়ে গেছেন। মোজাম্মেল বাবু এমন কেউ নয়, উনি কোনো সাংবাদিকও না। উনি একজন চাটুকার, পেশায় ইঞ্জিনিয়ার। আপা যেমন ওই তানভীর 113 বার বলেছিল, মোজাম্মেল বাবু 1013 বার বলতে পারে এবং চাটুকারি করে সে একটা টিভি চ্যানেলের মালিক হয়েছে এবং বিত্ত বৈভবের মালিক হয়েছে। এরা সমাজের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি এবং ঘৃণিত ব্যক্তি। সো মোজাম্মেল বাবুর ব্যাপারে প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য, আমি মনে করি, নট বি ফিটিং। আমি এই সমস্ত লোকদের নিয়ে কথাই বলতে চাই না। ইজ নট ইভেন আ পলিটিশিয়ান। আই এম আ পলিটিশিয়ান, আই ক্যান টক অ্যাবাউট আ পলিটিশিয়ান, বাট এই ধরনের একটা চাটুকার, 3rd ক্লাস মানুষের ব্যাপারে কথা বলার প্রয়োজন আমি মনে করি না। সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর ওরফে বাকের ভাই এবার বাস্তবে গ্রেপ্তার হয়েছে, এমনকি ওনাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। একজন রাজনীতিক হিসেবে বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আপনি যে কথাটা বলেন, আসাদুজ্জামান নূর ওরফে বাকের ভাই, আমি আসলে সবসময় স্পষ্ট কথা বলি, ওরফে বাকের ভাই উনি না, নাটকের নাম ছিল, নাটকের চরিত্র। সো আমি সেইভাবে দেখি না। বাকের ভাই চরিত্রে আমি ওনাকে, যে নাটকের চরিত্র করেছেন, কিন্তু যেটা সত্য, ধ্রুব সত্য, তিনি আওয়ামী লীগের একজন নেতা এবং মন্ত্রী ছিলেন। এই ফ্যাসিজমের অন্যতম দোষর, অপকর্মের, গণতন্ত্র হত্যা থেকে শুরু করে এই জেনোসাইডের অন্যতম একজন দোষর। তাকে গ্রেফতার করা হয়েছে। তার সংশ্লিষ্টতা এবং অপরাধের বিচার হবে এই দেশের প্রচলিত আইনে। সুতরাং ওনাকে অন্যভাবে দেখার কোনো অবকাশ আমাদের নেই। উনি খুনি হাসিনার অন্যতম একজন সহকর্মী হিসেবেই মদতদাতা, হুমকি, প্রচ্ছন্নভাবে ওনার নির্দেশে যে অপকর্মগুলো হয়েছে তার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা আশা করব অচিরেই
আসাদুজ্জামান নূর নয়, শুধু আলো আসবেই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটি ছিল, সেই সংস্কৃতি কর্মী যারা আমাদের কোমলমতি ছাত্রদেরকে নিয়ে এবং তাদেরকে দমনের জন্য যেভাবে তারা সোচ্চার ছিলেন, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। যদি ওনাকে আপনারা প্রশ্নটা করে থাকেন একজন সাংস্কৃতিক জগতের লোক হিসেবে গ্রেফতার হয়েছেন, তাহলে অন্যদেরকেও তো আমরা বাদ দিতে পারি না। নূর যদি দোষী হয়, নূর রাজনীতি করতেন, আসাদুজ্জামান নূর সাহেব রাজনীতি করতেন, সেখানে ফেরদৌস আমার এই ধানমন্ডি 10 আসনের এমপি ছিলেন। হি ওয়াজ দ্য অ্যাডমিন অফ দ্যাট আলো আসবেই গ্রুপ। অনেকে দেশ ছেড়ে পলায়ন করেছেন, তাদেরকেও আজকে আমাদের গ্রেফতার করতে হবে। এই সরকারের কাছে আমি দাবি জানাবো, তাদেরকেও বিচারের আওতায় আনেন। এই আধার কেটে যাবে খুব শীঘ্রই, নানক সাহেবের এই বক্তব্যে আপনি কি বলবেন? নানক সাহেব বলেছেন কিনা জানি না, গণমাধ্যমে আসছেন, ভেরিফাই করার তেমন কোনো সুযোগ আমাদের নেই। 1/11-তে আপনারা দেখেছিলেন শেখ সেলিম, ওবায়দুল কাদের যখন ধরা পড়েছিল, বা আব্দুল জলিল, কিভাবে তারা শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছিল। সো এরা অনেক কথাই বলবেন, লুকিয়ে থেকে অনেক কিছুই বলা যায়, কিন্তু আধার কেটে যাবে কিনা, যদি নানক সাহেবকে গ্রেফতার করা যায় তখন বোঝা যাবে আধার কাটবে না কি হবে। এই যে তারা বাংলাদেশের জনগণকে বা তাদের যারা নেতাকর্মী এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন, তাদেরকে উজ্জীবিত করার জন্য হয়তো বা বলছেন, কিন্তু আমি এইগুলোতে খুব একটা বেশি কর্ণপাত করতে চাই না, কারণ এইটার কোনো অথেন্টিক সোর্স যে ইফ ইটস বাই জাহাঙ্গীর কবির নানক অর নট, সেটা আমরা জানি না। আর এছাড়া আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় সাহেব আমেরিকা থেকে অনেক কথা বলেছেন। উনি মানসিক প্রতিবন্ধী, উনি বলতেই পারেন, হ্যাঁ। আর যখন উনি কথা বলেছেন তখন আমার কাছে মনে হয়েছে উনি আসলে মানসিকভাবে সুস্থ ছিলেন না, হয়তো বা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ড্রাগস ওর অ্যালকোহল ছিলেন কিনা সেটাও জানি না। সো এরা এখন অনেক কথা বলতে চাইবে বা বলছে বা প্রচার করা হবে। একটি কথা ভুলে গেলে চলবে না, 15 থেকে 16 বছরের যেই আওয়ামী লীগের যেই ইনভলভমেন্টটা ছিল, তারা যেইভাবে তাদের প্রশাসন থেকে সর্বক্ষেত্রে তাদের নিয়োগ করেছিল, সেই জায়গাতে এখনও কিন্তু আমরা মুক্ত হতে পারিনি। 1 মাস বা 1.5 মাস এটা সম্ভব না। তো তারা তাদের নিজেদের লোকদেরকে চাঙা করার জন্য এই ধরনের আশ্বাস বা মিথ্যে বলি দিয়েই যেতে পারেন। নানক সাহেবের আধার যদি কেটেই যায় বলতে পারেন, আমি তাকে চ্যালেঞ্জ জানাই, সামনে এসে বলেন না, প্রকাশ্যে এসে বলেন না, হ্যাডম কত দেখে নিব তখন। নানক সাহেব কোথায় লুকিয়ে আছেন জানি না, তোরা বোরা পাহাড়ে বসে এই ধরনের বক্তব্য দিয়েন না। যদি বুকে সাহস থাকে জনতার সামনে এসে বলেন, করেন না একটা মিটিং কল করে বলেন, সেই সাহস তো নাই। আপনারা যে অপকর্ম করেছেন, জনগণের সামনে দাঁড়ানোর সাহস আপনাদের নাই। ওই পেছন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেক আইডিতে এই ধরনের বিবৃতি পর্যন্ত দিতে পারবেন। ইনশাআল্লাহ আশা করি এই সরকার এদের সকলকে গ্রেফতারের মাধ্যমে এদের মুখ চিরতরে বন্ধ করে দিবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। জানুয়ারি 1 তারিখে চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেঞ্জ টিভির সকল কলাকুশলীকে, যারা এখানে কাজ করছেন ক্যামেরার সামনে পেছনে, সকলকে আমার পক্ষ থেকে, আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই গুণগত
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন, সারা দেশ থেকে সত্যটি তুলে এনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনারা স্বাধীনতাকামী মানুষের কথা বলে যাবেন, গণতান্ত্রিকামী মানুষের পক্ষে থেকে কাজ করে যাবেন।